টাইম দিছিল সদর হাসপাতাল থেকে, আর 5 দিনের দিন আমার রুগী ধরেন কাপিসার রাবিয়া হাসপাতালে নিয়ে যখন দিছি ভর্তি করছি, কাপিসার রাবিয়া হাসপাতালে যে আমার রুগী আছে অপারেশন করে দিচ্ছে। আমি চাই না যে আমার বোনের মতন আরো কোনো বোন মারা যায়। দর্শক, হাসপাতাল আর ক্লিনিকগুলোকে বলা হয় সেবাদানকারী প্রতিষ্ঠান। সেবাকে বাণিজ্যের রূপ দিয়েছে একটি চক্র। অসুস্থ অসহায় মানুষগুলোই এই বাণিজ্যের মূলধন, যে কারণে মানুষ জীবনের চরম মুহূর্তে এসেও প্রতারিত হচ্ছে হাসপাতাল, ক্লিনিক আর ডাক্তারদের কাছে গিয়ে। সিক্রেট ক্রাইমের এবারের পর্বে সুনামধন্য চিকিৎসক আর প্রতিষ্ঠিত হাসপাতাল কিংবা ক্লিনিকে ভুল চিকিৎসা দিয়ে মানুষের জীবনের আলো কেড়ে নেওয়ার যে অসুস্থ প্রতিযোগিতা করছে তার ভয়ঙ্কর এক তথ্য জানাবো। আপনাদের সাথে আছি আমি মেহেদি হাসান, ক্যামেরায় আছে মিলন হোসেন। মুহাইমিনুল ইসলাম ঝিনাইদহ জেলার গাবলা গ্রামের শিমুল ও মুক্তি দম্পতির সন্তান। 2 বছর বয়সী ফুটফুটে শিশুটির জীবনের গল্প অন্য শিশুদের থেকে আলাদা। মায়ের কোল আলো করে পুত্র সন্তান আসবে, সেই খুশিতে মেতে থাকা মুক্তি সন্তানের মুখ দেখার সুযোগ পায়নি। মুহাইমিনুলের ভাগ্যে জোটেনি মায়ের আদর। ছেলের মুখে চুমু এঁকে বুকে জড়িয়ে ধরার যে স্বপ্নে বিভোর থাকত মুক্তি, তার সে স্বপ্ন অধরায় রয়ে গেছে। ডাক্তারের সাথে বলা বলি করেছে 2টার পরে যে আমরা সিজার করবো। রয়েছে এত সময় লাগছে কি করতে, কিন্তু অনেক সময় পরে যে দেখি যে 2টো ডাক দিয়ে উঠলো, ও মা গো করে ডাকে। প্রসব বেদনার কষ্ট কিছুটা কমাতে সিজারের জন্য ভর্তি হয়েছিলেন ঝিনাইদহ শহরের রাবেয়া হাসপাতালে। সিজারের পর ফুটফুটে বাচ্চা সেদিন পৃথিবীর আলো দেখলেও অপারেশন থিয়েটারে জীবন প্রদীপ নিভে গিয়েছিল মুক্তির। অপচিকিৎসায় মৃত্যু হয় মুক্তির নিথর দেহটা নিয়ে সেদিন স্বজনদের সাথে কতটা অবিচার করা হয়েছিল তা আমাদের জানালেন শিমুলের মা। এবার ও তো মরে গিয়েছে, ওর পেটে মেটে ঠেলা মেরেজকে কি করেছে কষে দেখেন নড়ছে। এবার দাদা বেরিয়ে এসে দেখে তাই কষে। এবার আমাদের বিশ্বাস আসছে না। পরে ছেলের কষি যে মনি তুমি, ম্যানেজার আসলে ম্যানেজার এসে সব কথা কষে যে আপনারা এখন যে আসেন আসেন। আসলো, সেই রুমের ভিতরে ঢুকলি কষে যে মানে ম্যানেজার কথাটা বলতে পারছে না যে কি মরা কথাটা বলবো নাকি বাইসে আছে এটা বলবো নাকি অসুস্থর কথাটা বলবো, মানে বুঝে সময় পাচ্ছে না হয়তো। তারপরে চোখ মুখের ভাষা দেখে তে আমিও বেরিয়ে পড়িলাম, মানে কথাটা কছে যে না স্ট্রোক মতন করিয়েছে, এরম কথাই করলে যে স্ট্রোক করিয়েছে। তো করলি আমি কছি যে ও বাইসে নেই, আমি ওই জায়গাতে বেরিয়ে এসে হামাকের কান্দে ফেলিলাম। আর এক রুমে যে হামাকের কাঁদছিলাম, কানলি সব দৌড়ে কী হলো। তারপরে কছে যে না রুগী অসুস্থ আছে, রুগী ভালো। মুক্তির মৃত্যু খবর গোপন করে কুষ্টিয়া নেওয়ার চেষ্টাকালে তারা অ্যাম্বুলেন্স থেকে মুক্তির লাশ উদ্ধার করে বলে জানায় আমাদের। অনেক আগেই মারা গিয়েছে। এইবার ওরা এটা ছেলের সাথে তর্ক করতে করতে ওরা ওই পাক দিয়ে বের করে, মানে আর এক গেট দিয়ে বের করে ওরা সেই ঠেলা গাড়িতে আমরা ওই সেফে ধরলাম, সেফে দিয়ে পা দেখে যে টালা বরফ হয়ে গিয়েছে। পরে ওরা তাড়াতাড়ি করে নিয়ে যেয়ে এসে তুলে দিল, অ্যাম্বুলেন্সে তুলে দিলি তো নিয়ে যা কাছে কুষ্টিয়ায় যাও। যখন কুষ্টিয়া নিয়ে যেতে গিয়েছে তখন কুষ্টিয়ায় আমার লোকজন যারা ছিল তারা কুষ্টিয়া আমাকে জাতি দিইনি। পরে যখন জাতি না দিয়েছে তখন ওরা জোর করে চলে যাবে, তখন আমার ভাই টাইরা ছিল, ওরা ইট ধরিল। ও চাচারা মেয়ে চাচাটা কছে যে আমরা আগে ঝিনেদামকে নেব, সদরে নেব, দেখবো, তারপরে যে আমরা অন্য জায়গায় নেব, কনে নেব না নেব সে আমাদের ব্যাপার, আমরা আগে ঝিনেদায় নিয়ে যাবো, তাই না আপনারা কুষ্টিয়ায় নিয়ে যান। এই কথা তর্ক বিতর্ক হওয়ার পরে যে গাড়ি ঘুরিয়ে ঝিনেদায় নিয়ে গেল। ঝিনেদায় নিয়ে গেলে ঝিনেদার ডাক্তারও বললে যে না অনেক আগেই মারা গিয়েছে। অপচিকিৎসার কারণে মৃত্যুর তালিকা প্রতিদিনই দীর্ঘ হচ্ছে। কোনো ক্ষেত্রে লাশ বেচাকিনা করছে অথবা করতে বাধ্য হচ্ছে নিহতের স্বজনেরা। আর এই কাজে হাসপাতাল, ক্লিনিক কিংবা চিকিৎসকদের পরোক্ষভাবে সহায়তা করছেন এলাকার প্রভাবশালী জনপ্রতিনিধিরা। মুক্তির মতো একই ঘটনা ঘটেছিল রাবেয়া হাসপাতালে সিজার করতে আসা শারমিনের সাথে। মারা গেলে আপনাকে না জানিয়ে যশোর আইসিইউতে নিয়ে চলে যায়। আমার নাতে ছেলে ছিল যে তারও কইনি যে মরে গেছে। শারমিনের লাশ বিক্রি করতে হয়েছে বা বিক্রি করতে বাধ্য হয়েছে তার পরিবার। মানে কি মাইন্ডে নিয়ে না, এটা ব্যক্তিগতভাবে আমি এটা নিয়ে আর কোনো কথা বলতে চাচ্ছি না। ঠিক আছে, কারণ এই সব বিষয় নিয়ে আমি আর আগাতে চাচ্ছি না কোনো বিষয়। শারমিনের স্বামীর মতো রিনার স্বামীও লাশ বিক্রি করেছে বলে খবর আছে আমাদের কাছে। আমরা কেস করতে চাইছি এটা নিয়ে, আমাদের ওনা কেস করতে দিই নাই, তাহলে তো হতেই পারে যে ওনারা টাকা খাইছে বা শামীমা ওদেরকে হাত করে রাখছে। শহরের শামীমা ক্লিনিকে সিজার করতে এসে জীবন হারিয়েছে আরেক অভাগা রিনা। ত্রিবেণী ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের হামিদুলের মেয়ে রিনা।
চলতি মাসে ঝিনাইদহ শহরের শামীমা ক্লিনিকে সিজার করাতে এসে লাশ হয়ে ফিরেছেন মেয়েটি। আমার মেয়ে খুব অসুস্থ হয়ে যায়, মানে এমন রক্ত যে মোটরে পানি ওঠা মতো না, এরকম যত ব্লাড দিচ্ছি সমস্ত ভেঙে চলে যাচ্ছে। তারপরে শামীমার কাছে বলি যে আমার মেয়ের পেশাব আসছে না, তা শামীমা বলে যে হলো তোমার মেয়ের পানি খাওয়া বেশি করে, পানি খাওয়াচ্ছি লিটার লিটার, তাও পেশাব আসছে না। তারপরে ওরা হাবড়ি গেল, ওরা আমার মেয়ের দেখে, এখন ওরা আবার বলে কি যে আপনার মেয়ের আবার ওটি করা লাগবে, জোড়াইও কাটা লাগবে। ডাক্তার শামীমা সুলতানার বিরুদ্ধে দায়িত্ব অবহেলা, ত্রুটিপূর্ণ অপারেশন সহ নানান অভিযোগ করেন রিনার ভাই ও মা। ইবি সেনা থেকে রিপোর্ট করছি, তারপরে ফিজি থেকে আমি রিপোর্ট করছি, করার পরে সবাই বলছে রক্তে ইনফেকশন হয়েছে, এখানে ভুল চিকিৎসার কারণে রক্তে ইনফেকশন হয়েছে। আর রক্ত যার দিচ্ছে শরীরে সব পেটে যে জমা হয়েছে, মানে একটা খাবার খেলে যেমন পেটে যে জমা হয় আর রক্ত যে সব পেটে জমা হচ্ছে। আমি চাই না যে আমার বোনের মতন আরও কোনো বোন এই কারণে মারা যায়। অপচিকিৎসায় মৃত্যু হওয়া মানুষগুলোর কাছ থেকে তাদের জীবনের বাসনা জানতে চাওয়ার সাধ্য নেই আমাদের, কিন্তু অপচিকিৎসার শিকার যারা মৃত্যু যন্ত্রণা নিয়ে বেঁচে থেকে মৃত্যুর প্রহর গুনছে, তাদের পরিণতি জানতে পারি আমরা। তথ্য আছে রাবিয়া হাসপাতাল থেকে অপচিকিৎসার বলি হয়েছেন ঝিনাইদহ পৌর এলাকার খাজুরা গ্রামের 2 জন ব্যক্তি। তাদের 2 জনকে খুঁজতে অনুসন্ধানী দলের গন্তব্য ভুক্তভোগীর ঠিকানায়। আলপনা আক্তার, বয়স 23 বছর, পিত্তথলিতে পাথর হয়েছিল। যন্ত্রণা যখন চরম মাত্রায় পৌঁছেছিল তখন ভর্তি হয়েছিল ঝিনাইদহ সদর হাসপাতালে। সেখানে তাকে চিকিৎসা করেছিল ডাক্তার এম এ কাফি। সরকারি হাসপাতালে থাকাকালে পরামর্শ দিয়েছিলেন 3 মাস পর অপারেশন করাতে। পরবর্তীতে দালাল মারফত রাবিয়া হাসপাতালে পাঠিয়ে 3 দিন পরেই পিত্তথলির অপারেশন করেন। টাইম দিছিল সদর হাসপাতাল থেকে, আর 5 দিনের দিন আমার রুগী ধরেন কাপি স্যার রাবিয়া হাসপাতালে নিয়ে যখন দিছি ভর্তি করছি, কাপি স্যার রাবিয়া হাসপাতালে যে আমার রুগী হচ্ছে অপারেশন করে দিচ্ছে। অপারেশনের সময় পিত্তনালী ছিদ্র হয়ে যাওয়ায় 5 দিনের ব্যবধানে আবারও আলপনার শরীরে অস্ত্রোপচার করা হয়। আমার জীবনে তো আর বেশি ভারী কাজ কিংবা আমার এই বাচ্চারা মানুষ করা এখন আমার পক্ষে তো কোনোভাবেই সম্ভব না। আর জীবনেও আমি আর কোনো ভারী কাজ হয়তো আর করতে পারবো না। যেভাবে আমার অপারেশনটা করা হয়েছে তার জন্য আমার জীবনটা বরবাদ অবস্থায় চলে গিয়েছে। আমার যেটা হয়েছে এটার জন্য আর কারোরই না হয় সেটা আমি আল্লাহর কাছে চাইবো। আর যেন কোনো ডাক্তারই কোনো মানুষই আর কাফি ডাক্তারের কাছে যেন না যায়, এটাই মনে করবো আমি। কারণ কাফি ডাক্তার এর আগেও অনেক মানুষ মেরে ফেলা হয়েছে, আর আমাকেও হয়তো জোর জবরদস্তি না করলে হয়তো আমিও মৃত্যুসজ্জায় হয়ে যেতাম আজ। আলপনার শরীরের ক্ষত নিয়ে চিন্তা নেই। এখন তার যন্ত্রণার মূল কারণ শরীরের বাহিরে ঝুলে থাকা পিত্ত আর পুজ রক্তের আলাদা 2টি ব্যাগ। অপারেশনের 4 দিন পর অপারেশন করে এখন 2 দিন রাখলো এবং বাড়ি পাঠাইলো, বাড়ি পাঠানোর 2 দিন পরে পেট ফুলে গেল। তার অপারেশনের 4 দিন পরে আবার দেখলো, দেখে কষ্ট যে তো ভিতরে ব্লাড জমে গেছে আর হচ্ছে ওই পিত্তথলি লিক হয়ে গেছে। এই লিকটার কারণে ওখান থেকে পিত্তি বেরোচ্ছে, যার জন্য ভিতরে জামাট হচ্ছে, যার জন্য পেট ফুলছে। ডাক্তার নিজে আমার কাছে বললো। পরবর্তীতে ওই রুগী ওখানেই আবার ওই দিনকেই 4 দিনের মাথায় যে ওখানেই আবার হাতে অপারেশন করে। একই গ্রামের আদিল উদ্দিন ওই একই হাসপাতালের ডাক্তার এম এ কাফির দিয়ে পেটের টিউমার অপারেশন করেন। আলপনার মতো তার অপারেশনও ত্রুটিপূর্ণ হয়, যে কারণে বৃদ্ধ আদিল উদ্দিন এখন ক্যান্সারের রোগী হয়ে মৃত্যুর দিন গুনছেন। আমার যে অপারেশন হলাম, অপারেশন হয়ে আমি ভালো হব, কিন্তু সেই ভালোটা আমি হতে পারলাম না, কেমন এটি হবে। তা এখন ক্যান্সার হয়ে গেছে। ডাক্তারের পরীক্ষা করলো, পরীক্ষা করার পরে বললো যে এটা ক্যান্সার হয়ে গিয়েছে, এটা আমার দ্বারাই সম্ভব না। অভিযোগের ব্যাপারে জানতে গেলে ডাক্তার শামীমা সুলতানা ক্যামেরার সামনে কথা বলেননি, কিন্তু ত্রুটিপূর্ণ অপারেশন স্বীকার না করলেও নিজে অপারেশন করেনি সেটা মেনে নেন। ডাক্তার শামীমা সুলতানা সিজার অপারেশন আর করছেন না বলে আমাদের জানালেও ওই দিন রাতে আরেকটি সিজারের রোগীর অবস্থা আশঙ্কাজনক বলে খবর আসে আমাদের কাছে। রক্তদাতা পরিচয় দিয়ে শামীমা ক্লিনিকে অবস্থান নেয় সিক্রেট ক্রাইম টিম। রোগীর স্বজনদের সাথে ডাক্তার শামীমা সুলতানার ছেলের বউয়ের আচরণ ও গতিবিধি রেকর্ড করি আমরা। কৌশলে রোগীকে ওই রাতেই রেফার করে দেওয়া হয় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে। আমরা খবর নিয়ে জানতে পেরেছি রোগীর অবস্থা বেশি ভালো না। অবস্থা আরও খারাপ হলে এই রোগীর পরিণতি হবে রিপা, শারমিন কিংবা মুক্তির মতো। আর ভাগ্য যদি সহায় হয়
তাহলে আলপনা কিংবা আদিলের মতো বেঁচে থাকতে হবে তাকেও। আপনারা একটা ক্লিনিক খুলে বসে থাকো, মানুষ এখানে করবেন নাকি? শোনেন, বাড়ি থেকে নিয়ে আসলে এখানে নিয়ে আসছেন, বড় বড় কথা বলে বলতেন না, কি পাইছেন আপনারা, আমাদের কি পাইছেন? শুনেন আমি বলি, সকালবেলা বলে যাক, সাহেবরা ফোন করছেন, সাহেবরা আসুন, এখন তো রাতের মন্দির উঠবে না, সকালবেলা আসুন, দেখতে ওই কেউ বলতেছ না, সকালবেলা সাহেবরা আসুন, না মিলদার কে বলতেছে কি পাইছেন আপনারা, আমাদের কি পাইছেন? উনি আমাদের যন্ত্র আমাদের নেই, আমাদের অবশ্যই যন্ত্র দেওয়া চিকিৎসা করতে। আরে বাবা শুনেন, আমি আপনাদের সাথে ভালো একটা সিচুয়েশন বলে দিচ্ছি, ঠিক আছে? ডাক্তার এম এ কাফিকে খুঁজতে তার নামে সাইনবোর্ড টাঙানো প্রায় সব জায়গা খোঁজ করি আমরা, কিন্তু তাকে কোথাও পাওয়া যায়নি। তার সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা ব্যর্থ হয়েছে। আমাদের কাছে থাকা সকল তথ্য নিয়ে এবার আমাদের যাত্রা ঝিনাইদহ সিভিল সার্জন অফিসে। অপচিকিৎসা নয়, চিকিৎসা পাওয়ার জন্য সুনাগরিকের কি কর্তব্য সেটি জানতে চাই সিভিল সার্জনের কাছে। সত্যি দুঃখজনক যে এই ঘটনা সারা বাংলাদেশে ঘটছে, পাশাপাশি আমার ঝিনাইদহ 5 থেকে 6 জন রোগীর ক্ষেত্রে এটা ঘটেছে। একটা মা মারা যাওয়া খুবই দুঃখজনক ব্যাপার, একটা ফ্যামিলির জন্য খুবই ডিজাস্টার। এই ঘটনা আমি 2 বছর এখানে আসছি, এরকম ঘটনা ঘটেনি, কিন্তু সারা বাংলাদেশের পাশাপাশি আমার ঝিনাইদহ ঘটেছে। আমি 2টো কেসে তদন্ত করেছি, আরও 2টো কেস অভিযোগ আসছে, এবং আমি সকালবেলা আমার যিনি পরিচালক খুলনা বিভাগ তার সাথেও কথা বলেছি। এবং এখানে যাদের হাতে রোগীগুলো মারা গিয়েছে তারা কিন্তু সবাই সার্জন, মানে হচ্ছে সিনিয়র কনসালটেন্ট আছেন, সার্জারি কনসালটেন্ট আছেন, এবং তাদের সাথে অ্যানেস্থেশিয়া ডাক্তার ছিল, বিশেষজ্ঞ অ্যানেস্থেশিয়া ডাক্তার, এবং মোটামুটি ভালোই ক্লিনিক, নামি ক্লিনিক। যার ফলে তাদের যে অবহেলা আছে এটা আমি বলতে পারবো না, কারণ আমরা তদন্ত করে যতটা দেখেছি, এবং সেই ডাক্তার সাহেবরা সবাই আমার সাথে দেখা করতে আসছিল, তারা যথাসাধ্য চেষ্টা করেছে। কিন্তু এখানে একটা কমন ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে রোগীর অপারেশনের কয়েক ঘন্টা পর ব্লিডিং পরবর্তী কিডনি ফেলিওর আমরা বলি, মানে তার প্রস্রাব আসতেছিল না, মেডিকেল টার্মে বলে অ্যানোরিয়া। তারপরে রেনাল ফেলিওর হয়ে কিছু রোগী ঝিনাইদহে মারা গেছে, কিছু রোগী ঢাকা মেডিকেল, সরকারি মেডিকেল আইসিইউতে মারা গেছে। ভুক্তভোগীরা আমার কাছে যদি আবেদন করে, তাদের চিকিৎসা কাগজপত্র নিয়ে সেটা যাচাই বাছাই করে তদন্ত করে বিশেষজ্ঞ ডাক্তার দিয়ে তারপর আমি বলতে পারবো যে আসলে ভুল চিকিৎসা হয়েছে কিনা, কারণ আমি সব কিছু না দেখে না বুঝে তো আমি ভুল চিকিৎসা বলতে পারবো না। সেজন্য সেই সব ভুক্তভোগীর প্রতি আমার অনুরোধ যে আপনারা আমার বরাবর আবেদন করেন, পরীক্ষা নিরীক্ষা প্লাস ওই সময় অপারেশনের কাগজ নিয়ে, তখন আমি সব যাচাই বাছাই করে দরকার হলে বিশেষজ্ঞ ডাক্তার ডেকে আমরা বলতে পারবো যে এটা ভুল চিকিৎসা কিনা। সাধারণ জনগণ সুচিকিৎসা পেতে হলে সর্বপ্রথম করণীয় কি বলে আপনি মনে করেন? ধন্যবাদ আপনাকে। সাধারণ জনগণের হাসপাতালে সুচিকিৎসা পেতে হলে অবশ্যই তাদেরকে কিছু জানাশোনা থাকতে হবে, যে আসলে তারা সঠিকভাবে সঠিক নিয়ম জেনে সরকারি হাসপাতালে আসতে হবে। আমাদের দেশের জনগণ যেটা হয়, প্রথমেই তারা একটা গ্রাম্য চিকিৎসক কিংবা পল্লী চিকিৎসক কিংবা ওষুধের দোকানে যায়, যে আমার এই সমস্যা হয়েছে, আমি এই ওষুধটা একটু খেলাম, 2 দিন 3 দিন খেয়ে ভুগে তারপরে সে হাসপাতালে আসে। এটা করা যাবে না, কারণ এখন আমাদের প্রতিটা গ্রামের, প্রতিটা ইউনিয়নের, প্রতিটা ওয়ার্ডে কমিউনিটি ক্লিনিক আছে। যারা একদম গ্রামের মানুষ তারা প্রথমে কমিউনিটি ক্লিনিকে যাবে, সেখানে 25 রকমের ওষুধ আছে। তার যা সমস্যা, সেই সমস্যায় যদি ওই ওষুধে ভালো হয়ে যায় তো ভালো, যদি না হয় ওখানে যে আমার কর্মী আছে তাকে বলে সিএসসিপি, তার কাছ থেকে পরামর্শ নিয়ে সে উপজেলা হেলথ কমপ্লেক্সে আসবে। চিকিৎসা মানুষের অন্যতম প্রধান মৌলিক অধিকার, সেই অধিকারের অধিক্য কতটুকু পাচ্ছে সাধারণ মানুষ, এটি তার স্বল্পচিত্র মাত্র। স্বাস্থ্যখাতে এমন হাজারো অনিয়ম, অসঙ্গতি অসংখ্য অসহায় মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। অসুস্থতাকে পুঁজি করে জীবন নিয়ে যে বাণিজ্য চলছে, সে জীবন বাঁচাতে আমাদের এ দাবি আজীবনের। সমাজের অনিয়ম, দুর্নীতি আর পর্দার আড়ালে ঘটে যাওয়া ঘটনার অপ্রকাশিত তথ্য তুলে ধরতে আপনাদের সাথে থাকে টিম সিক্রেট ক্রাইম। যে কোনো অনিয়মের তথ্য দিতে যোগাযোগ করুন ঝিনাইদহ টিভির সাথে।